বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, মাস্টার্স প্রিলিমিনারি দ্বিতীয় বর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির উপর সম উৎপাদন রেখা, আইসো কোয়ান্ট কার্ভ বা আইসো প্রোডাক্ট কার্ভ, এইটার আজকে আমার 7 নাম্বার ক্লাস। আমি 6 নাম্বার ক্লাসে প্রোডাকশনের সম উৎপাদন রেখা আলোচনা শুরু করেছি এবং সেক্ষেত্রে 6 নাম্বার ক্লাসে আমি দেখিয়েছি যে সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এটি ডান দিকে নিম্নগামী হয়। একটি রেখা যদি ডান দিকে নিম্নগামী হয় তাহলে অবশ্যই সে রেখার ঢাল ঋণাত্মক হতে হবে। আমি প্রথম ক্লাসে প্রমাণ করেছি সম উৎপাদন রেখার ঢাল ঋণাত্মক, এই জন্য এটি ডান দিকে নিম্নগামী হয়েছে। আজকে আমি 2 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করব। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম উৎপাদন রেখা কেন্দ্রবিন্দুর দিকে বা মূল বিন্দুর দিকে, কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, উত্তল আকৃতির হয়। অথবা কেন্দ্র না বলে আমরা কি বলতে পারি, অনেকের বুঝতে সুবিধা হবে, মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। এটা হচ্ছে সম উৎপাদন রেখার দ্বিতীয় বৈশিষ্ট্য। এখন সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়, এইটা এখন আমি ব্যাখ্যা করব, প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ক্লাসে কি প্রমাণ করেছি? সম উৎপাদন রেখার ঢাল ঋণাত্মক। এর মানে সম উৎপাদন রেখার ঢাল ঋণাত্মক। এদিকে লেবার, এদিকে ক্যাপিটাল ধরেছি, লম্ব অক্ষে ঢাল ঋণাত্মক, এর মানে সম উৎপাদন রেখার ডান দিকে নিম্নগামী। তারপরে দেখো, এদিকে লেবার, এদিকে ক্যাপিটাল, এইটাও কিন্তু ডান দিকে নিম্নগামী রেখা, এই যে ডান দিকে নিম্নগামী। তারপরে দেখো, ভূমি অক্ষে লেবার, লম্ব অক্ষে ক্যাপিটাল, এটাও ডান দিকে নিম্নগামী রেখা। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি প্রথম ক্লাসে প্রমাণ করেছি যে আইসো কোয়ান্ট কার্ভের স্লোপ হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ সম উৎপাদন রেখার স্লোপ ঋণাত্মক, অতএব সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী। তো সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী হলে তার চিত্র কয় ধরনের হতে হবে? 3 ধরনের হতে পারে। 3 ধরনের হতে পারে। আমাদের অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে ডান দিকে নিম্নগামী এর মানে হচ্ছে এইটা স্ট্রেট লাইন, মানে সরল আকৃতির। নেভার। ডান দিকে নিম্নগামী রেখা সরল আকৃতির হতে পারে। ডান দিকে নিম্নগামী রেখা মূল বিন্দুর থেকে অবতল আকৃতির হতে পারে। ডান দিকে নিম্নগামী রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হতে পারে। 3 ধরনের হতে পারে। একটা মনে রাখবে যে আমি এটা বারবার বলেছি যে কোনো রেখা ডান দিকে নিম্নগামী হবে না ডান দিকে ঊর্ধ্বগামী হবে, এটা নির্ভর করে ওই রেখার স্লোপ বা ঢালের চিহ্নের উপর। যদি স্লোপ বা ঢাল যদি ঋণাত্মক হয়, রেখা ডান দিকে নিম্নগামী, ধনাত্মক হলে ডান দিকে ঊর্ধ্বগামী। যেহেতু আমরা প্রমাণ করেছি গত ক্লাসে ঢাল ঋণাত্মক, সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী হবে, এই 3টা চিত্র যে কোনো একটা হবে। এখন আমাকে প্রমাণ করতে হবে কেন্দ্রবিন্দুর দিকে উত্তল। একটু লক্ষ্য করো, যদি সম উৎপাদন রেখা সরলাকৃতির হয়, আমরা জানি সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল স্থির। ঢাল কি? স্লোপটা স্থির। ঠিক আছে, তাহলে যদি সম উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুর স্লোপ যদি মানে ঢাল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলবো সম উৎপাদন রেখা সরল আকৃতির হয়। তারপরে দেখো, এটা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল আকৃতির, একটু উল্টা চাঁদের মতো, যেটা চাঁদের মতো, যেটা মুন, MOON মুন, চাঁদের মতো, উল্টা চাঁদের মতো যেটা মূল বিন্দুর দিকে, সেটাকে অবতল আকৃতির বলে।
একটু লক্ষ্য করো, কনভেক টু দা অরিজিন। এখানে ঢাল বার করার জন্য স্পর্শক অঙ্কন করেছি, এখানে ঢাল বার করার জন্য স্পর্শক অঙ্কন করেছি। এই ধরো মনে করো এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। এখানে E1 E2 বিন্দুতে ঢাল কনস্ট্যান্ট, এই জন্য এটা সরলাকৃতি, ঠিক আছে? কারণ সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল স্থির থাকে, এটা আমরা জানি। এখন দেখো এই যে ডান দিকে নিম্নগামী রেখার ঢাল E1 থেকে E2 বিন্দুতে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এটা তোমরা বলো। ভিডিওটা স্টপ করে দাও, চিন্তা করো, উত্তরটা বের করো। কারণ অসংখ্যবার এই কথাগুলো আমি বলেছি, মাইক্রো ইকোনমিক্সের বিভিন্ন লেকচারে বলেছি। যারা উত্তর দিতে পারবে আমার মনে হবে যে লেকচারটা কিছুটা কাজে লেগেছে। এখন আমি উত্তর দিচ্ছি, দেখো যে E1 বিন্দু হতে E2 বিন্দু ঢাল বেশি, মানে এখানে স্লোপ কি হচ্ছে, স্লোপ বাড়ছে, স্লোপ বাড়ছে। E1 বিন্দু হতে E2 বিন্দুর স্লোপ বেশি, কারণ আমরা জানি বক্ররেখার কোনো বিন্দুর স্লোপ বের করতে হলে ওই বিন্দু দিয়ে স্পর্শক টানতে হয়। দুটি বিন্দুর স্পর্শকের ভিতরে যে বিন্দুর স্পর্শক খাড়া হয় সে বিন্দুর ঢাল বেশি হয়, যে বিন্দুর স্পর্শক ফ্ল্যাটার হয় সে বিন্দুর ঢাল কম হয়। তাহলে E1 এবং E2 বিন্দুতে যে স্পর্শক টানা হয়েছে, E1 বিন্দুর স্পর্শকের চেয়ে E2 বিন্দুর স্পর্শকটা খাড়া, অর্থাৎ E1 বিন্দু হতে E2 বিন্দুতে ঢাল বেশি। এর মানে হচ্ছে ডান দিকে নিম্নগামী রেখার স্লোপ বাড়লে রেখাটা মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়। দয়া করে খাতায় লিখে রেখো, এই চিত্রের নিচে লেখো ঢাল স্থির হলে রেখা সরল আকৃতির হয়। আর এই চিত্রের নিচে লেখো ডান দিকে নিম্নগামী, শর্ত আছে, ডান দিকে ঊর্ধ্বগামী হলে হবে না। ডান দিকে নিম্নগামী রেখার ঢাল বৃদ্ধি পেলে, এখানে E1 থেকে E2 তে স্পর্শক খাড়া, তাহলে E1 থেকে E2 তে ঢাল বেশি, তাহলে ঢাল বাড়ছে। ডান দিকে নিম্নগামী রেখার ঢাল বৃদ্ধি পেলে রেখাটি মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়। এরপরে দেখো এই রেখাটা, এখানে স্পর্শক অঙ্কন করেছি E1 বিন্দুতে, আবার E2 বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি। দেখো তো E1 এর স্পর্শকটা খাড়া, E2 এর স্পর্শকটা ফ্ল্যাটার, এর মানে E1 থেকে E2 বিন্দুতে ঢাল কম। আবারও বলছি, E1 বিন্দুতে স্পর্শকটা খাড়া, E2 বিন্দুতে স্পর্শকটা ফ্ল্যাটার, এর মানে E1 বিন্দু হতে E2 বিন্দুতে ঢাল কম, অর্থাৎ E1 হতে E2 বিন্দুতে ঢাল হ্রাস পাচ্ছে। আর ঢাল হ্রাস পেলে রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। মূল বিন্দুর দিকে কি হচ্ছে, উত্তল আকৃতির হয়। তাহলে আমি এর নিচে তোমরা লিখে রাখো, প্লিজ এটা নিচে লিখে রাখো, ডান দিকে নিম্নগামী রেখার শর্ত, কারণ ডান দিকে ঊর্ধ্বগামী হলে হবে না। ডান দিকে নিম্নগামী রেখার ঢাল হ্রাস পেলে, কে হ্রাস পেলে, ঢাল হ্রাস পেলে, ঢাল হ্রাস পেলে রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। আমি আবারও বলছি, ডান দিকে নিম্নগামী রেখার ঢাল হ্রাস পেলে রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 6 নাম্বার ক্লাসে, আজকে 7 নাম্বার ক্লাস, আমরা 6 নাম্বার ক্লাসে আমরা সম উৎপাদন রেখার আইসো প্রোডাক্ট কার্ভের অথবা আইসো কোয়ান্ট কার্ভ, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, ঠিক আছে, ঢাল বের করেছি -MPL/MPK, অর্থাৎ শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার অনুপাত। আমি আবারও বলছি, সম উৎপাদন রেখার ঢাল হচ্ছে শ্রম ও মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার অনুপাত, অর্থাৎ দুটি উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতার অনুপাত, এটা আমরা বের করেছি। এখন যদি এই ঢালটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী হবে। যদি এই ঢালটা যদি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হবে। যদি এই ঢালটা যদি কি হয়, হ্রাস পায়, তাহলে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হবে। ঢাল যদি কি হয়, হ্রাস পায়। এখন পরীক্ষা করে দেখতে হবে এই যে সম উৎপাদন রেখার ঢাল, এটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে না স্থির থাকছে। অবশ্য এক্ষেত্রে একটা বিষয় তোমরা মনে রাখবে, ঢাল বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, তখন কিন্তু আমরা মাইনাস চিহ্নটাকে ইগনোর করি।
মাইনাস চিহ্নটাকে উপেক্ষা করি, যেমন আমি তোমাকে বলি ঢাল -3, হ্যাঁ, এরপর -2 হয়েছে, একে কিন্তু ঢাল বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এই মাইনাস চিহ্ন বাদ দিয়ে আমরা কি করি 3 আর 2 চিন্তা করি, মানে পরম মান চিন্তা করি, ঢালের পরম মান অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা কি করি বিবেচনা করি। 3 থেকে 2 ঢাল কিন্তু কি হচ্ছে হ্রাস পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি মাইনাস মানটা যদি হিসাব করতাম তাহলে -3 চেয়ে কিন্তু -2 বড়, -3 চেয়ে -2 বড়, তখন আমরা বলতাম ঢাল বৃদ্ধি পাচ্ছে, কারণ চিহ্নযুক্ত মান -3 চেয়ে -2টা কি হচ্ছে বড় হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো অনেকে আবার বলবে স্যার কিভাবে বড়, বাবার এই যে 0 না, এইটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, সবসময় মনে করো ডান দিকে মান বাড়ে, ডান দিকে মান বাড়ে, অর্থাৎ -3 চেয়ে -2 বড়, -2 চেয়ে 0 বড়, 0 চেয়ে 1 বড়, 1 এর চেয়ে কে বড় 2 বড়, অর্থাৎ ডান দিকে গেলে মান বাড়ে। তাই -2 তো এখানে না, -3 চেয়ে -2 বড়। কিন্তু যখন আমরা স্লোপ বাড়ছে না কমছে চিন্তা করি, তখন মাইনাস চিহ্নটা বাদ দিয়ে আমরা পরম মান অ্যাবসোলিউট ভ্যালুটা চিন্তা করি, তখন আমরা বলবো ঢাল কি হয়েছে হ্রাস পেয়েছে। অতএব আমরা যখন ঢাল হিসেব করব তখন এই মাইনাস চিহ্নটাকে আমরা উপেক্ষা করব। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো, এখন এই ঢাল বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখো প্রোডাকশনের কয় নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস, ঠিক আছে। তাহলে 7 নাম্বার ক্লাস যখন, তাহলে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি নিঃসন্দেহে আমি তোমাদেরকে পড়িয়েছি। হ্যাঁ, ক্লাসগুলো বুঝতে হলে কিন্তু অতীতের ক্লাসগুলো মনে রাখতে হবে। আবারও বলছি, ক্লাসগুলো বুঝতে হলে অতীতের ক্লাসগুলো মনে রাখতে হবে। তাহলে আমি একটু জানতে চাচ্ছি, আমি তো ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি পড়িয়েছি, তাহলে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটা কি ব্যাখ্যা করতে পারবে? দেখো ইউটিউবটা বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে দেখো তুমি ব্যাখ্যা করতে পারছো কিনা। যদি না পারো তাহলে বুঝবা যে তোমার ভিতরে কি রয়েছে, ঘাটতি রয়েছে। কারণ আমরা যদি কোনো ক্লাস যদি বুঝতে চাই, তাহলে এই 7 নম্বর ক্লাস বুঝতে হলে 6 নাম্বার, এর আগের ক্লাস 5 নাম্বার, এর আগের ক্লাস 4 নাম্বার, এগুলা কি করতে হবে পর্যায়ক্রমে কি করতে হবে দেখতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, আবার কিন্তু ওই যে মাইক্রো ইকোনমিক্সের ক্লাসটা এখন আমি এখনো পর্যন্ত ইয়ার ভিত্তিক সাজাই নাই, অধ্যায় ভিত্তিক আছে। তুমি উৎপাদন সার্চ দিয়ে উৎপাদনের প্লে লিস্টে সবগুলো পাবে, নিরপেক্ষ রেখা সার্চ দিলে নিরপেক্ষ রেখা প্লে লিস্টে নিরপেক্ষ রেখার ক্লাস পাবে। তুমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সার্চ দিয়ে প্লে লিস্টে পূর্ণ প্রতিযোগিতার ক্লাস কি করবে পাবে, ঠিক আছে। আর এখানে ওই যে ডেসক্রিপশনে আমি উৎপাদনের প্লে লিস্টের লিঙ্কটা কি করব দিয়ে দেবো, ঠিক আছে। এখন আসো যে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি কি, আমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমরা E1 থেকে E2 তে যাচ্ছি, কে বাড়ছে শ্রম বাড়ছে মূলধন কমছে। E1 থেকে E2 তে কে বাড়ছে শ্রম বাড়ছে মূলধন কমছে, শ্রম বাড়ছে মূলধন কি হচ্ছে কমছে, ক্লিয়ার। এখন আসো ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী শ্রম যদি বৃদ্ধি পায় শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পায়, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা হচ্ছে যে একটা উপকরণের সাথে তার প্রান্তিক উৎপাদনের বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক বলেছি? উপকরণের সাথে তার প্রান্তিক উৎপাদনের বিপরীত সম্পর্ক। এর মানে কমলে বাড়ে বাড়লে কমে, অর্থাৎ যে শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কি কমে, ঠিক আছে। এই হ্যাঁ, এটা হচ্ছে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি। আবার দেখো ডান দিকে গেলে মূলধন কমে যাচ্ছে না, তো মূলধন কমলে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে, মূলধন কমলে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে। এটা হচ্ছে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি। এখন এসে বলে স্যার এটা কিভাবে বললেন স্যার? এই যে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, এটা তো ক্রমবর্ধমান, তাহলে আপনি কেন ক্রমহ্রাসমান বলছেন? আপনি এখানে বলছেন শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, আপনার বক্তব্য মেনে নিলাম, এটা হচ্ছে ক্রমহ্রাসমান। কিন্তু এখানে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা তো বাড়ছে, অতএব এটা হচ্ছে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আমি এক্ষেত্রে বলবো যে আসলে যে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না। তুমি মনে করেছো যে প্রান্তিক উৎপাদন বাড়াটা ক্রমবর্ধমান আর প্রান্তিক উৎপাদন মানে মার্জিনাল প্রোডাক্ট কমাটা হচ্ছে ক্রমহ্রাসমান। জি না, এইটা না। কারণ ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধির সাথে দুটো বিষয় রিলেটেড, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মানে শ্রম আর একটা হচ্ছে প্রান্তিক উৎপাদন।
আর কিছু মূলধন এবং মূলধনের কি প্রান্তিক উৎপাদন, কয়টা বিষয় রিলেটেড? দুটো বিষয় কিন্তু রিলেটেড। আমি এক্ষেত্রে এই দুটো বিষয়ের ভিতরে যদি বিপরীত সম্পর্ক হয় তাহলে সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। দেখো আমি কিন্তু বিপরীত সম্পর্ক বলছি, আমি কিন্তু মার্জিনাল প্রোডাক্ট বাড়ার কথাও বলছি না, আমি মার্জিনাল প্রোডাক্ট কমার কথাও বলছি না। আমি বলছি যে তাদের ভিতরে যদি বিপরীত সম্পর্ক হয় তাহলে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। লক্ষ্য করো, আমি যখন বলেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এর মানে হচ্ছে লেবার যদি বাড়ে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কি হবে? হ্রাস পাবে। তাই এই যে একটা বাড়ছে আর একটা হচ্ছে হ্রাস পাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার দেখো ক্যাপিটাল কমছে, ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? বাড়ছে, মাইনাসে প্লাসে কি মাইনাস, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, তো যখন আমি বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তখন যদি বলে ক্যাপিটাল কমলে প্রান্তিক উৎপাদন কি হবে, সাথে সাথে বলবে ক্যাপিটাল কমলে প্রান্তিক উৎপাদন বাড়বে। আমি যদি বলি ক্যাপিটাল বাড়লে প্রান্তিক উৎপাদন কি হবে, বলবে ক্যাপিটাল বাড়লে প্রান্তিক উৎপাদন অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট কি হবে? হ্রাস পাবে, কারণ একটা বাড়লে আর একটা কমবে, এটা দয়া করে মনে রাখবে। আর যখন বলবো আমি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এর অর্থ হচ্ছে যে উপকরণ বাড়লে প্রান্তিক উৎপাদন মানে মার্জিনাল প্রোডাক্ট বাড়ে। যেমন লেবার বাড়লে লেবারের মার্জিনাল প্রোডাক্ট বাড়বে, লেবার কমলে লেবারের মার্জিনাল প্রোডাক্ট কমবে, ক্যাপিটাল বাড়লে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট বাড়বে, ক্যাপিটাল কমলে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট কমবে। অর্থাৎ একইমুখী সম্পর্কটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিচ্ছি যে প্রোডাকশনে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আমি আবারও বলছি, আমরা ধরে নিচ্ছি প্রোডাকশনে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তাহলে আমি সমোৎপাদন রেখার যখন ডান দিকে যাব, লেবার বাড়ছে ক্যাপিটাল কমছে, সব জায়গাতে লেবার বাড়ছে ক্যাপিটাল কমছে, ডান দিকে গেলে লেবার বাড়ে ক্যাপিটাল কমে। যেহেতু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, লেবার বাড়লে লেবারের মার্জিনাল প্রোডাক্ট কমে, লেবারের মার্জিনাল প্রোডাক্ট কমে, মানে এটা কি হচ্ছে? কমছে। এটা কি হচ্ছে? কমছে। ওকে, এটা কমছে, ক্লিয়ার? হ্যাঁ, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমছে। আচ্ছা, আবার ডান দিকে গেলে ক্যাপিটাল কমছে, ক্যাপিটাল কমলে ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল বাড়ছে, মানে এইটা কি হচ্ছে? বাড়ছে, এইটা বাড়ছে। এখন আপনারা বলেন, একেবারে ইজি ব্যাপার, যদি কোনো ভগ্নাংশের লব যদি কমে যায় তাহলে ভগ্নাংশের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। আর হর যদি বেড়ে যায় তাহলেও ভগ্নাংশের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে দেখো তো, এখানে লব কমছে, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমছে মানে কি? লব কমছে। মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল বাড়ছে মানে কি? হর বাড়ছে। তাহলে পুরো মানটা কি হয়ে যাবে? কমে যাবে, পুরো মানটা কমে যাবে, এই পুরো মানটা কমে যাবে। আমরা কিন্তু মাইনাস মানটাকে ইগনোর করে বলছি, ঠিক আছে? তাহলে তুমি লক্ষ্য করো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী যখন আমরা সমোৎপাদন রেখার ডান দিকে যখন কি হচ্ছে? যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদন কমে, অর্থাৎ এটা কমছে। অন্যদিকে যে মূলধন কমে যাওয়ার কারণে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে, মানে হর বাড়ছে। তা লব কমছে, হর বাড়ছে, পুরা ভগ্নাংশের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ ডি কে বাই কত? ডিএল সমোৎপাদন রেখার ঢাল এমপিএল বাই এমপি কে কি হবে? হ্রাস পাবে। তাহলে আমরা কি দেখছি? সমোৎপাদন রেখার ঢাল হ্রাস পাচ্ছে। আর আমরা কি জানি? ডান দিকে নিম্নগামী রেখার ঢাল হ্রাস পেলে রেখাটি কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। ডান দিকে নিম্নগামী রেখার ঢাল হ্রাস পেলে রেখাটি কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। তাহলে প্রমাণ হয়ে গেল সমোৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির। ঠিক আছে, এখন একটা কথা তোমাদেরকে বলছি। ধরো স্পেসিফিক প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখাও যে সমোৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। ঠিক আছে, তাহলে কি তুমি এখান থেকে শুরু করবে? না, এখান থেকে শুরু করলে হবে না, তোমাকে স্টার্ট করতে হবে যে গত ক্লাসের যে প্রথম বৈশিষ্ট্য, আগে প্রমাণ করতে হবে সমোৎপাদন রেখার ঢাল ঋণাত্মক, মানে ডান দিকে নিম্নগামী। এরপরে প্রমাণ করতে হবে যে সমোৎপাদন রেখার ঢাল হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তখন প্রমাণিত হবে এটা কেন্দ্রবিন্দু থেকে উত্তল আকৃতির হবে। কারণ মনে করো যে এই যে একটা রেখা, হ্যাঁ, এই আমি একটা রেখা দেখাচ্ছি তোমাদেরকে, যে একটা রেখা
এই দেখো, হ্যাঁ, এই যে স্পর্শক, এই দেখো স্পর্শক, এই দেখো এই স্পর্শক হচ্ছে স্পর্শক ফ্ল্যাটার, মানে এখান থেকে এখানে ঢাল কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, ঢাল কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তো রেখাটা কিন্তু ভূমি অক্ষের দিকে কি হচ্ছে, অবতল আকৃতির, রেখাটা ভূমি অক্ষের দিকে কি হয়ে গেছে, অবতল আকৃতির। তাহলে ঢাল হ্রাস পেলে যে এটা উত্তল আকৃতির হবে এমন কোনো কথা না। এর আগে দেখতে হবে রেখা যদি ডান দিকে নিম্নগামী হয় তাহলে ঢাল হ্রাস পেলে মূল বিন্দু থেকে উত্তল আকৃতির হবে, আর রেখা যদি ডান দিকে ঊর্ধ্বগামী হয় তাহলে ঢাল হ্রাস পেলে রেখাটা ভূমি অক্ষের দিকে কি হবে, অবতল আকৃতির হবে। ঠিক আছে, তা আমাকে যখন বলেছি দেখাও যে সমোৎপাদন রেখা মূল বিন্দু থেকে উত্তল আকৃতির, তাহলে আগে প্রমাণ করতে হবে যে সমোৎপাদন রেখার ঢাল ঋণাত্মক, অর্থাৎ সমোৎপাদন রেখার ডান দিকে নিম্নগামী, আর ডান দিকে নিম্নগামী হলে এই তিনটা চিত্রের যে কোনো একটা হবে। ঠিক আছে, হ্যাঁ, এরপরে প্রমাণ করব যে সমোৎপাদন রেখার ঢাল হ্রাস পায়, আর তখন ঢাল যদি হ্রাস পায় তাহলে এই চিত্র হবে না, এই চিত্র হবে না, কারণ ঢাল বাড়ছে, এইটা হবে, অর্থাৎ মূল বিন্দু থেকে উত্তল আকৃতির। তাহলে স্পেসিফিক প্রশ্ন যদি আসে দেখাও যে সমোৎপাদন রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তল আকৃতির হয়, তাহলে আমাকে কয়টা পয়েন্টে আনসার করতে হবে, প্রথমে প্রমাণ করতে হবে সমোৎপাদন রেখার ঢাল ঋণাত্মক, অর্থাৎ ডান দিকে নিম্নগামী, গত ক্লাসে আলোচনা করেছি। তারপর দেখাতে হবে, এখান থেকে শুরু করতে হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ধরে আমরা দেখিয়ে দিলাম যে সমোৎপাদন রেখার কি হচ্ছে, ঢাল কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এখন আসুন, আমি তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কথা বললাম, যদি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি যদি হতো তাহলে কি হতো, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি যদি হতো তাহলে কি হতো, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন যদি হতো তাহলে কি হতো, যে এখানে কি হচ্ছে এমপিএল বাই এমপিকে। আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা ধরে নিচ্ছি যে শ্রমের যে ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। ঠিক আছে, হ্যাঁ, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন কার্যকর, অর্থাৎ যে শ্রমের মার্জিনাল প্রোডাক্টটা কি হচ্ছে, যে শ্রমের পরিমাণ বাড়ালে শ্রমের প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্টটা বাড়ে। তাহলে দেখো যে আমি ধরে নিচ্ছি শ্রমের ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, আর মূলধনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আবারও বলছি, শ্রমের ক্ষেত্রে ক্রমবর্ধমান ধরেছি আর মূলধনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান। তাহলে দেখো তো, যখন শ্রম বাড়ছে, কে বাড়ছে, যখন শ্রম বাড়ছে তখন শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল সেটা কি হচ্ছে, বাড়ছে, এমপিএল কি হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, এটা এমপিএল বাড়ছে, যেহেতু শ্রমের ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার শ্রম বাড়লে মূলধন কমে, মূলধন যখন কমছে, মূলধন কমলে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা কি হচ্ছে, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ছে। কারণ এখানে আমি ধরেছি ক্রমহ্রাসমান, কি ধরেছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, আর এখানে আমি কি ধরেছি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। অনেকের মাইক্রো একটু ঝামেলা হয়, জানো কেন ঝামেলা হয়, মানে কি লেখে, একবার শ্রম বাড়লে প্রান্তিক উৎপাদন বাড়ে, মূলধন কমলে প্রান্তিক উৎপাদন বাড়ে, এগুলো কোথায়? আসলে আমাদের ব্রেনের ভিতরে একটা জিনিস সেট আছে, আমরা যারা লিখি এবং যারা বুঝে পড়ি তাদের কাছে এটা পানির মতো কি সহজ। কারণ এটা লেখার আগে আমি ধরে নিয়েছি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা হচ্ছে ক্রমবর্ধমান, এর মানে শ্রম বাড়লে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বাড়ে, ক্রমবর্ধমান মানে কি, বাড়লে বাড়ে। ঠিক আছে, আর মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধরেছি ক্রমহ্রাসমান, সমুৎপাদনের ক্ষেত্রে শ্রম বাড়লে মূলধন কমে, প্রান্তিক উৎপাদন যেহেতু ক্রমহ্রাসমান, মূলধন কমলে মূলধনের প্রান্তিক উৎপাদনটা বাড়বে। তাহলে দেখো তো, যে শ্রমটাকে যদি ক্রমবর্ধমান ধরি তাহলে এটা কি হচ্ছে, বাড়ছে, এটা বাড়ছে, আর এমপিকে কি হচ্ছে, এই বেচারাও কি হচ্ছে, বাড়ছে, এটাও বাড়ছে, এইটাও বাড়ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি লব যদি বাড়ে ভগ্নাংশের মান বাড়ে, আর হর যদি বাড়ে ভগ্নাংশের মান কি হয়, কমে। লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ে, পুরা ভগ্নাংশ বাড়বে, আর হর বাড়লে পুরা ভগ্নাংশের মানটা কমে। এখন আমি কি বলবো, এখানে তো লবও বেড়েছে হরও বেড়েছে, লবও বেড়েছে হরও বেড়েছে, এই জন্য একটা শর্ত দিতে হবে। শর্তটা কি, যে যদি শ্রমের প্রান্তিক উৎপাদন বৃদ্ধির তুলনায় মূলধনের প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, যদি শ্রমের প্রান্তিক উৎপাদন বৃদ্ধির তুলনায় মূলধনের প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, এটা বাড়ার তুলনায় যদি মূলধনের প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, তাহলে এই লব বাড়ার তুলনায় যদি হর যদি অধিক হারে বাড়ে তাহলে কি হবে, এই পুরো মানটা হ্রাস পাবে। কারণ লব বাড়ার তুলনায় হর যদি অধিক হারে বাড়ে, একটা উদাহরণ দেখাচ্ছি, 5 আর 10,
ঠিক আছে, কত হাফ। হ্যাঁ, এখন দেখো এই 5 দ্বিগুণ হলো 10 আর 10 3 গুণ হলো 30, কত 1/3। মান হাফ থেকে 1/3, মানটা কমে গেছে না, মানটা কমে গেছে। কেন দেখো তো, এই লব দ্বিগুণ হয়েছে আর হর 3 গুণ হয়েছে, মানে লব বাড়ার চেয়ে হরটা বেশি বেড়েছে, তাহলে মানটা কি হয়ে গেছে, কমে গিয়েছে। ঠিক একইভাবে আমরা বলছি যে শ্রমের প্রান্তিক উৎপাদন বৃদ্ধির তুলনায় যদি মূলধনের প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, তাহলে সমুৎপাদন রেখার ঢাল হ্রাস পাবে এবং সমুৎপাদন রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির হবে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখতে পেলাম যে সমুৎপাদন রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতি হচ্ছে, যেখানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমবর্ধমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমুৎপাদন রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতি হয়, মূল বিন্দু থেকে উত্তর আকৃতি হয়, এই প্রশ্নটা শেষ করলাম। এটা হচ্ছে আমাদের সমুৎপাদন রেখার 2 নাম্বার বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন আমি তোমাদের একটা কথা বলি, আমরা আসলে তো কি করি, বুঝে পড়ি না, তো এই জন্য আমরা প্রশ্ন আনসার করতে পারি না। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, দেখাও যে সমুৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী হয়, তাহলে শুধুমাত্র প্রথম বৈশিষ্ট্য প্রমাণ করতে হবে, অর্থাৎ সমুৎপাদন রেখা ঢাল ঋণাত্মক, প্রমাণ করলে হয়ে যাবে ডান দিকে নিম্নগামী। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, দেখা যাচ্ছে সমুৎপাদন রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির হয়, তখন দুটো বৈশিষ্ট্য প্রমাণ করতে হবে। একটা হচ্ছে ঢাল ঋণাত্মক, ডান দিকে নিম্নগামী, এরপরে বলবেন এই ডান দিকে নিম্নগামী রেখা ঢাল হ্রাস পাচ্ছে, সো এটা কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির হচ্ছে। আর যদি প্রশ্ন আসে, দেখাও যে সমুৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির, তাহলে ওই একই আগের মতোই দুটো বৈশিষ্ট্য প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন এসেছে সমুৎপাদন রেখার আকৃতি ব্যাখ্যা করো। সমুৎপাদন রেখার আকৃতি ব্যাখ্যা করো। ডান দিকে নিম্নগামী না কেন্দ্রবিন্দু থেকে উত্তর, বা প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, প্রমাণ করো, এগুলা কোনো কিছু আসে নাই। বলেছে সমুৎপাদন রেখার আকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নের আনসারটা কি হবে? এই প্রশ্নের আনসার হচ্ছে সমুৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তর আকৃতির হয়। এটি নিম্নে গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখানো হলো। তাহলে প্রথমে দেখাতে হবে সমুৎপাদন রেখা ঢাল ঋণাত্মক, ডান দিকে নিম্নগামী, তারপর দেখাতে হবে সমুৎপাদন রেখা ঢাল হ্রাস পাচ্ছে, কেন্দ্রবিন্দু দিকে উত্তর আকৃতির হচ্ছে। তাহলে দেখো যে এই যে অনেক সময় আমরা প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করে আমরা পারি, বা সমুৎপাদন রেখার ঢাল ঋণাত্মক কেন্দ্রবিন্দু থেকে উত্তর, এটারও আমরা উত্তর দিতে পারি। কিন্তু প্রশ্ন এসেছে সমুৎপাদন রেখার আকৃতি ব্যাখ্যা করে, আমরা আটকা পড়ে গেলাম। আসলে আগের প্রশ্নে এই প্রশ্নের ভিতরে কোনো পার্থক্য নাই। আকৃতি মানে কি, ডান দিকে নিম্নগামী, কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির। প্রথম আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আসো 3 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উপরের সমুৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। আমরা যেভাবে পড়েছি নিরপেক্ষ রেখাতে উপরের নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি নির্দেশ করে, ওই প্রমাণের মতো এই প্রমাণও উপরের সমুৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। ঠিক আছে, উপরের সমুৎপাদন রেখা, আমি এদিকে লেবার ধরেছি, লম্বকে ক্যাপিটাল ধরেছি, এই হচ্ছে একটা সমুৎপাদন রেখা, এই হচ্ছে একটা সমুৎপাদন রেখা। ঠিক আছে, এটা আইসোক 1 কার্ভ 1, আইসোক 1 কার্ভ 2। আমাকে দেখাতে হবে যে উপরের সমুৎপাদন রেখা হচ্ছে নিচের সমুৎপাদন রেখা হতে অধিক উৎপাদন নির্দেশ করে। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো এই যে আমার কোন বিন্দুতে, E1 বিন্দুতে আমার শ্রম হচ্ছে OL1, মূলধন হচ্ছে OK1। তাহলে E1 বিন্দু একটা উৎপাদন কি করে, নির্দেশ করে। ঠিক আছে, এখন দেখো ঠিক বরাবর যে E3 বিন্দু, ঠিক আছে, হ্যাঁ, এই উপরের সমুৎপাদন রেখা, দেখো তো এখানে শ্রম হচ্ছে কত, OL3, মূলধন OK1। E3 বিন্দুতে, কোন বিন্দুতে, E3 বিন্দুতে। এক কমন সেন্স অ্যাপ্লাই করো যে E1 বিন্দু থেকে E3 বিন্দুতে শ্রম বেশি, মূলধন স্থির। E1 বিন্দুতে মূলধন OK1, E3 বিন্দুতে মূলধন OK1, দুই জায়গাতে মূলধন কি সমান। আর E1 থেকে E3 বিন্দুতে শ্রম কি বেশি, তো ডেফিনেটলি E3 বিন্দুতে উৎপাদন কি হবে, বেশি হবে। E3 বিন্দুতে উৎপাদন বেশি হবে, আর E3 বিন্দু হচ্ছে উপরের সমুৎপাদন রেখা। তাহলে উপরের সমুৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। আরেকটা প্রমাণ আমি দেখাচ্ছি, মনে করো E2 বিন্দু, কোন বিন্দু, E2 বিন্দু। এই E2 বিন্দুতে লক্ষ্য করো, E2 বিন্দুতে এই যে E2 বিন্দু, E2 বিন্দুতে শ্রম হচ্ছে OL2, মূলধন হচ্ছে OK2। তাহলে দেখো একটু সুন্দর করে একটু আঁকা দরকার, ঠিক আছে, জি হ্যাঁ। দেখো E2 বিন্দুতে শ্রম হচ্ছে OL2, মূলধন হচ্ছে OK2। E1 আর E2 বিন্দু যদি তুলনা করি, তাহলে E2 বিন্দুতে শ্রমও বেশি, মূলধনও বেশি, তো ডেফিনেটলি E1 থেকে E2 বিন্দুতে কি উৎপাদন বেশি। তাহলে আমরা কি দেখলাম যে উপরের সমুৎপাদন রেখা অধিক উৎপাদন কি করে নির্দেশ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার বৈশিষ্ট্য কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল।
4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সমোৎপাদন রেখার সমূহ পরস্পর ছেদ করতে পারে না। 4 নম্বর বৈশিষ্ট্যটা কি? সমোৎপাদন রেখার সমূহ পরস্পর ছেদ করতে পারে না। তাহলে এক কাজ করি, আমি ভূমি অক্ষে শ্রম ধরেছি, লম্ব অক্ষে আমি ক্যাপিটাল ধরেছি, লেবার অ্যান্ড ক্যাপিটাল। এবং তোমরা জানো আমরা এর আগে পড়েছি নিরপেক্ষ রেখা পরস্পর ছেদ দুটি নিরপেক্ষ রেখা পরস্পর ছেদ করতে পারে না। ওইটার যে প্রমাণ এইটারও একই প্রমাণ। আমি প্রথমে কি করেছি, ঠিক আগের মতো প্রমাণ, এই একটা সমোৎপাদন রেখা অঙ্কন করেছি IQ1, আরেকটা সমোৎপাদন রেখা অঙ্কন করেছি IQ2। ঠিক আছে, আমি দুটো সমোৎপাদন রেখা কি করলাম, অঙ্কন করলাম। এবং দুটো সমোৎপাদন রেখা আমি কোথায়, E0 বিন্দুতে কি করেছি, সেট করেছি। কোথায় সেট করেছি? E0 বিন্দুতে। কারণ আমরা জানি সমোৎপাদন রেখা ছেদ করতে পারে না, এরপরও আমি কি করেছি, আমি E0 বিন্দুতে সেট করে অঙ্কন করেছি। এরপরে আমি দেখাবো যে E0 বিন্দুতে সেট করলে সমস্যা দেখা দেয়, আমরা ভুল সিদ্ধান্তে কি হয়, উপনীত হব। E0 বিন্দু আমরা যদি মেনে নেই সমোৎপাদন রেখা E0 বিন্দুতে ছেদ করেছে, এটা সঠিক, তাহলে কিন্তু আমরা ভুল সিদ্ধান্তে, বিভ্রান্তিকর সিদ্ধান্তে আমরা উপনীত হব। তখন বলবো যে E0 বিন্দুতে সেট করতে পারে না। আসো সেই কি ভুল সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি লক্ষ্য কর। মনে করে E1 বিন্দু, হ্যাঁ, তাহলে 1 নাম্বার কি লিখতে পারি? 1 নাম্বার হচ্ছে যে E0 আর E1 এর উৎপাদন কি সমান। E0 এবং E0 ও E1 এর উৎপাদন সমান, কারণ হচ্ছে E0 আর E1 একই সমোৎপাদন রেখা IQ1 এ অবস্থিত। আমরা জানি একই সমোৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন কি হয়, সমান হয়। অর্থাৎ E0 এবং E1 একই সমোৎপাদন রেখা IQ1 এ অবস্থিত হওয়ার কারণে এখানে উৎপাদন কি হয়েছে, সমান হয়েছে। তারপর দেখো যে E2 বিন্দু, ঠিক আছে, E0 এবং E2 তে 2 নাম্বার দেখো E0 ও E2 তে উৎপাদন কি সমান, কারণ হচ্ছে E0 এবং E2 IQ2 সমোৎপাদন রেখায় অবস্থিত। আর সমোৎপাদন রেখার বৈশিষ্ট্য হচ্ছে যে একই সমোৎপাদন রেখায় উৎপাদন সমান, তাহলে E0 E2 তে উৎপাদন সমান। ঠিক আছে, তাহলে এই 1 আর 3 হতে আমরা বলতে পারি, 1 আর 2 হতে আমরা বলতে পারি যে E1 এর উৎপাদন E0 এর সমান, E2 এর উৎপাদন E0 এর সমান। তাহলে E1 ও E2 বিন্দুতে উৎপাদন সমান এই 1 আর 2 হতে। এবং এই 1 আর 2টা উদ্ভব হয়েছে দুটো সমোৎপাদন রেখা পরস্পর E0 বিন্দুতে ছেদ করেছে, ফলে E0 আমরা একটা কমন বিন্দু পাচ্ছি। আমরা দেখছি যে E1 এর প্রোডাকশনটা E0 এর সমান একই সমোৎপাদন রেখা IQ1 এর কারণে, E2 এর উৎপাদনটা E0 এর সমান একই সমোৎপাদন রেখা IQ2 এর কারণে। ঠিক আছে, তাহলে এই যে একটা ছেদবিন্দু পাওয়ার কারণে আমরা পেয়ে গেলাম যে E1 আর E2 তে উৎপাদন সমান। যেহেতু দুইজন E0 এর সাথে তুলনা করে বলছি E1 আর E2 তে উৎপাদন সমান, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বাস্তবে যদি দেখি যে E1 এর চেয়ে E2 উপরের সমোৎপাদন রেখায় অবস্থিত, E1 এর চেয়ে E2 উপরের সমোৎপাদন রেখায় অবস্থিত। এমনকি E1 এ যতটুকু যে শ্রম আর মূলধন লাগে, E2 তে শ্রম আর মূলধন তার চেয়ে কি বেশি। তাহলে ডেফিনেটলি E2 এর উৎপাদন E1 এর চেয়ে বেশি, E2 এর উৎপাদন E1 এর চেয়ে কি বেশি। কিন্তু আমরা যদি স্বীকার করে নেই সমোৎপাদন রেখা যে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে আমাকে স্বীকার করতে হবে E1 আর E2 এর উৎপাদন সমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে E1 এবং E1 এর উপরে E2 অবস্থান করে, এবং E2 তে শ্রম আর মূলধন দুইটাই কি বেশি। অর্থাৎ বাস্তবে E2 এর উৎপাদন E1 এর চেয়ে বেশি, E2 এর উৎপাদন E1 এর চেয়ে বেশি। অর্থাৎ E1 আর E2 এর উৎপাদন সমান হতে পারে না। আর এটা যদি সমান যদি হতে না পারে, তাহলে এই বক্তব্য কি সঠিক নয়। আর এই বক্তব্য যদি সঠিক না হয়, তাহলে সমোৎপাদন রেখায় E0 বিন্দুতে সেট করতে পারে না। 4 নাম্বার বৈশিষ্ট্য কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলছি যে একটু আগে বলেছি উপরের সমোৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, একটু আগে বলেছি উপরের সমোৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। এই যে এই সমোৎপাদন রেখার চেয়ে কোনটা বেশি উৎপাদন নির্দেশ করে, IQ2। এইটার চেয়ে কোনটা উৎপাদন নির্দেশ করে, IQ3 নাকি, হ্যাঁ, অধিক উৎপাদন কি হয় নির্দেশ করে। ক্লিয়ার? এটাকে বলা হয় সমোৎপাদন মানচিত্র। মানে অসংখ্য সমোৎপাদন রেখার উপস্থিতিকে কি বলা হয়, সমোৎপাদন মানচিত্র বলে। ঠিক আছে, এখন আমি যে বলেছি যে উপরের সমোৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, এখন একজন তো মহা চিন্তায় পড়ে গেছে। এদিকে লেবার, এদিকে ক্যাপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে IQ1 সমোৎপাদন রেখা, এটা হচ্ছে IQ0 সমোৎপাদন রেখা। এটা নির্দেশ করে ধরো 1000 ইউনিট উৎপাদন। ঠিক আছে, IQ0 নির্দেশ করে 1000 ইউনিট উৎপাদন। এখন তো বেচারার মাথা খারাপ,
যে স্যার বলেছে যে উপরের সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। এখন দেখা যাচ্ছে যে আইকিউ1ও 1000 উৎপাদন নির্দেশ করে, আইকিউ নটও 1000 উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ নিচের সম উৎপাদন রেখা উপরের সম উৎপাদন রেখা সমান উৎপাদন নির্দেশ করে। তাহলে কি ব্যাপার? প্রশ্নের সমাধানটা দিচ্ছি, এই প্রশ্নের সমাধানটা দিচ্ছি। আমরা যখন বলি উপরের সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, তখন আমরা কি ধরি? তখন আমরা যে উৎপাদন অপেক্ষকে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা স্থির ধরি। কথাগুলো ভালো করে মনে রাখবা। যখন আমি সম উৎপাদন রেখা আলোচনা করছি তখন উৎপাদন অপেক্ষকের অন্যান্য উপাদানগুলো স্থির ধরেছি। অন্যান্য উপাদানের ভিতরে একটা হচ্ছে যে প্রযুক্তিগত মান। আমরা প্রযুক্তিগত মান কি ধরেছি? স্থির ধরেছি, প্রযুক্তি স্থির ধরেছি। ঠিক আছে, প্রযুক্তিগত মান স্থির ধরেছি। ঠিক আছে, শ্রমের দক্ষতা, মূলধনের দক্ষতা, এগুলো কি ধরেছি? আমরা স্থির ধরেছি। সেই অবস্থায় যে উপরের সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। এখন মনে করো যে একটা অর্থনীতির যে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধিত হয়েছে, অর্থাৎ প্রযুক্তির দিক দিয়ে অনেক উপরে চলে গেছে, এবং এই প্রযুক্তির ব্যবহারের কারণে শ্রম আর মূলধনের দক্ষতা কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেখা যায় যে ওই একই উৎপাদন নির্দেশকারী সম উৎপাদন রেখা তখন নিচের দিকে শিফট হবে। একই উৎপাদনকারী সম উৎপাদন রেখা নিচের দিকে শিফট হবে। এর কারণ হচ্ছে যে আগে OL1 আর OK1 শ্রমিক দিয়ে ইউ1 বিন্দুতে 1000 একক উৎপাদন করতাম। এখন যখন প্রযুক্তির উন্নতি হয়েছে, OL0 শ্রম আর OK0 মূলধন দিয়ে E0 বিন্দুতে ওই 1000 উৎপাদন করতে পারি। কারণ যখন প্রযুক্তির উন্নয়ন হয়, প্রযুক্তি বাড়ে, তখন শ্রমের দক্ষতা বাড়ে, মূলধনের দক্ষতা বাড়ে। তখন একই উৎপাদন করতে গেলে শ্রমও কম লাগে, মূলধনও কি লাগে? কম লাগে। কিন্তু ইউয়ানে যে উৎপাদন, E0-এ একই উৎপাদন। এর মানে হচ্ছে যখন প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পায়, শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়, মূলধনের দক্ষতা বৃদ্ধি পায়, তখন কিন্তু সম উৎপাদন রেখা, একই উৎপাদন নির্দেশকারী সম উৎপাদন রেখাটা নিচের দিকে কি হয়? স্থানান্তরিত হয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন মনে করি এখানেও 1000 সেম উৎপাদন দেখিয়েছি, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন বুঝবা যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পেয়েছে, এই জন্য সম উৎপাদন রেখা নিচের দিকে কি হয়েছে? শিফট হয়েছে। যখন মনে করো যে এই ধরনের আলোচনা আমার আছে সামনে, যে আমি যখন মাত্রাগত উৎপাদন বিধিটা যখন কি করবো? আলোচনা করব। কোনটা? মাত্রাগত উৎপাদন বিধি। তখন দেখা যাবে যে ওই একই উৎপাদন আমরা নিচের সম উৎপাদন রেখা দিয়ে প্রকাশ করেছি। এর মানে তখন আমাদের প্রযুক্তিগত দক্ষতা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই জন্য একই উৎপাদন করতে গেলে শ্রম কম লাগে, মূলধন কম লাগে। আর যখন আমরা মানে শ্রম আর মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা কনস্ট্যান্ট ধরবো, প্রযুক্তিগত দক্ষতা, উৎকর্ষতা যখন আমরা কনস্ট্যান্ট ধরবো, তখন কিন্তু উপরের সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করবে। কিন্তু প্রোডাকশন ফাংশনের অন্যান্য বিষয়গুলো যদি কি থাকে? স্থির না থাকে, পরিবর্তনশীল যদি হয়, তাহলে যে উপরের সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, এটা কিন্তু আমরা বলতে নিশ্চিত হয়ে বলতে পারবো না। যেমন মনে করো চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানগুলো যদি স্থির থাকে, তাহলে আমি বলতে পারবো দাম কমলে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে। হ্যাঁ, ল অফ ডিমান্ড কি হবে? কার্যকর হবে। কিন্তু চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানগুলো যদি স্থির না থাকে, তাহলে দাম কমলে চাহিদা বাড়ে, এই কথাটা আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। কারণ দেখা গিয়েছে যে দাম কমে গিয়েছে, আবার আমাদের আয়ও কি হয়ে গেছে? কমে গিয়েছে। আয় এত বেশি কমে গিয়েছে যে দাম কমার কারণে চাহিদা না বেড়ে চাহিদা কমে গিয়েছে, দাম কমার পর চাহিদা না বেড়ে চাহিদা কমে গিয়েছে, কারণ আমার আয় বেশি কমে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যখন অর্থনীতিতে আলোচনা করি তখন একটা ফাংশন থাকে, যেমন ডিমান্ডে ডিমান্ড ফাংশন, প্রোডাকশনে প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, এই ফাংশনে আদার্স যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট ধরে আমরা আলোচনা করি। বাট ওই ভেরিয়েবলগুলো যখন কনস্ট্যান্ট থাকে না, তখন কিন্তু আমরা ওই যে কথাটা বলবো উপরে সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, তখন সেটা কার্যকর নাও হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।